নমস্কার, হাই ক্লাসরুমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিক। আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন টিচার সাইকোলজিস্ট নন্দলাল কর। নমস্কার স্যার, আপনাকে হাই ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, সাম্প্রতিক একদমই সদ্য উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে। এবার আমাদের মধ্যে সে ছাত্রদের হোক এবং ছাত্রদের বাবা মা অর্থাৎ গার্জিয়ানদের মধ্যে একটা প্রশ্ন কোথাও গিয়ে থাকে যে এরপরে কি নিয়ে পড়াশোনা করা হবে, অর্থাৎ দ্বাদশ শ্রেণী শেষ হলো, তারপরে যে কি নিয়ে পড়াশোনা করবে সেইটা নিয়ে একটা চিন্তা ভাবনা থাকে। আচ্ছা স্যার, প্রথমেই আপনাকে আমি এইটা দিয়েই প্রশ্নটা শুরু করছি যে দ্বাদশ শ্রেণীর পর কোন কোন বিষয় নিয়ে ভর্তি হওয়া যায়? দেখুন, দ্বাদশ শ্রেণীর পরে বিভিন্ন ইউজি কোর্স মানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স যেগুলো আছে, ডিপ্লোমা কোর্স, বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে যায়। এবার দ্বাদশ শ্রেণীতে যারা কি কি সাবজেক্ট নিয়ে পড়েছে তার উপর ভিত্তি করে অবশ্য সেই চয়েসটা হবে। যেমন ধরুন, প্রথমে ধরা যাক ইঞ্জিনিয়ারিং মানে বিটেক। এবার বিটেক ছাড়াও অনেকে আছে ধরুন যাদের নাকি সায়েন্স নেই, সায়েন্স ছিল না, তারাও অনেকে আসছে, তারা পলিটেকনিকে ভর্তি হচ্ছে, হয়ে ল্যাটারাল এন্ট্রি করে বিটেকে আসছে। ডাইরেক্টলি বিটেকে কারা ঢুকতে পারবে? যাদের ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স আছে, ওরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে পারে বা আইআইটি মেন্স দিতে পারে, সেটা দিয়ে তারা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারে। এছাড়া ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে টেকনিক্যাল যদি আমি বলি, টেকনিক্যালের মধ্যে আইটিআইও আছে। অনেকেই আইটিআই অ্যাকচুয়ালি 10 ক্লাসের পরেই পড়া যায়, বাট যেহেতু একটা 12 ক্লাস পড়ে নিতে হয়, অনেকে আইটিআইও করছে, কারণ যারা বেশি ফিস দিতে পারবে না তারা হয়তো আইটিআই করছে, করে জবে ঢুকে যাচ্ছে। আচ্ছা, এটা তো হচ্ছে গেল ইঞ্জিনিয়ারিং, বিটেক হলো, আইটিআই হলো, তাছাড়া আর কি কি কোর্স করা যায় দ্বাদশের পরবর্তীকালে? এরপরে ধরুন, প্রথমেই আসি নর্মাল যে গ্র্যাজুয়েশন। নর্মাল গ্র্যাজুয়েশন করে কেউ শিক্ষক হবেন আর কি, পরবর্তীকালে তার একটা চিন্তাভাবনা আছে আমি বড় হয়ে টিচার হব, তাহলে তার আর এদিকে আসার দরকার নেই। সে দুটো ব্যাপার করতে পারে। সেটা হচ্ছে, এক হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট বিএ, বিকম, বিএসসি ভর্তি হতে পারে, অথবা সরাসরিভাবে বিএ, বিএড, বিএসসি, বিএড ভর্তি হতে পারে। বিএ, বিএড বা বিএসসি, বিএড হচ্ছে 4 বছরের। আর এখন অবশ্য একটু চেঞ্জ হতে পারে, এনইপি এসে গেছে, আমরা দেখছি যে এমনি গ্র্যাজুয়েশনই 4 বছর হয়ে যাচ্ছে, তো সেটাও হয়তো পরিবর্তন হবে, এখনও কিছু বলেনি। কিন্তু বিএ, বিএড বা বিএসসি, বিএড করেও তারপরে সে পরবর্তীকালে মাস্টার ডিগ্রি করে শিক্ষকতা করতে পারে, কোনো অসুবিধা নেই। তারপরে যেমন ধরুন মেডিকেল লাইন রয়েছে, সেখানে মেডিকেলে এমবিবিএস রয়েছে, এমবিবিএস আছে, বিডিএস আছে। এমবিবিএস আপনারা সবাই জানেন। বিডিএস নিয়ে একটু চিন্তাভাবনা সবারই থাকে, যে অনেকেই বোঝে না যে বিডিএসটা কি। তো বিডিএস হচ্ছে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে বিডিএস করে কি হবে, দাঁত তোলার ডাক্তার হবে। ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে সবাইকে জানতে হবে, গার্ডিয়ানকেও বুঝতে হবে যে আজকাল কেউ দাঁত ফেলে না, দাঁত রাখতে চায়। সেক্ষেত্রে বিডিএস করে, এমডিএস করে কেউ যদি বেরিয়ে আসে, তাদের একটা ভালো গুরুত্ব আমাদের সমাজে, সেবার সমাজে রয়েছে। অতএব সেটাও কিন্তু তারা করতে পারে। তারা যদি আয়ুর্বেদিক নিয়ে পড়াশুনো করতে চায়, বিএএমএস। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই প্রত্যেকটা কোর্সে ভর্তি হতে গেলে তার কিন্তু নিট পরীক্ষা, NEET ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, এটা উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হওয়া মানে কাট অফ মার্কসটা পেতে হবে। আর অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দ্বাদশ শ্রেণীতে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি এক্ষুনি একটি কথা বললেন, এবার এই বিষয়টা নিয়ে না আমরা অনেকেই একটা পাজলড হয়ে যাই বিষয়টা নিয়ে, যে গ্র্যাজুয়েশন 3 বছরের এবং 4 বছরের। দুদিন বাদে হয়তো শুনবো যে গ্র্যাজুয়েশনটাও 4 বছরেরই হবে, কিন্তু এইটা সম্পর্কে না আমরা অনেকে একটা কনফিউজড হয়ে যাই যে আচ্ছা 3 বছরের গ্র্যাজুয়েশন আবার 4 বছরের গ্র্যাজুয়েশন, এই বিষয়টা সম্পর্কে যদি আপনি একটু বলেন তাহলে ভালো হয়। একদম পরিষ্কার করে দিচ্ছি, ইন শর্ট, লেম্যানস ওয়ার্ডে বললে পরে, গ্র্যাজুয়েশন বেসিক্যালি 4 বছর। অ্যাকর্ডিং টু নিউ এডুকেশন পলিসি, গ্র্যাজুয়েশন 4 বছর। দেখুন, ফার্স্ট ইয়ার করার পরে একটু বলে নিই তার ফাঁকে, সেটা হচ্ছে যে কোনো সময় আমি গ্র্যাজুয়েশন ভর্তি হয়েও বেরিয়ে যেতে পারি।
কিরকম, আমি 1 বছর কমপ্লিট করলাম, আমি একটা সার্টিফিকেট পাবো। আমি 2 বছর কমপ্লিট করলাম, আমি একটা ডিপ্লোমা পাবো। আমি 3 বছর কমপ্লিট করলাম, তাহলে আমি একটা গ্র্যাজুয়েশন পাবো। তো গ্র্যাজুয়েশন কিন্তু 3 বছর এখানে থেকে গেল। না, হোয়াট ইজ দিস 4 ইয়ার গ্র্যাজুয়েশন? আমি যদি কোনো বিষয়ে অনার্স নিতে চাই, তাহলেই আমি 4 ইয়ার গ্র্যাজুয়েশন করব, না হলে 3 ইয়ারেও আমি বেরিয়ে যেতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমাদের যে কথাটা হচ্ছিল এই প্রশ্নের আগে যে প্রশ্নটা করছিলাম, আচ্ছা এটা তো গেল, মানে জিজ্ঞাসা আপনি বলছিলেন যে প্রফেশনাল কোর্স বিভিন্ন রয়েছে, হ্যাঁ, ঠিক আছে। professional course এবার সেই আচ্ছা প্রফেশনাল কোর্স, ঠিক আছে, মানে এইগুলো সম্পর্কে যদি আপনি একটু বলেন আমাকে। আমি টোটালি প্রফেশনাল কোর্স সম্পর্কে বলছি। তার আগে একটু বলে নিই যে আমি এইমাত্র বললাম না যে 4 বছরের গ্র্যাজুয়েশন। এবার প্রশ্ন হচ্ছে মাস্টার ডিগ্রি করতে গেলে তাহলে কি করতে হবে? মাস্টার ডিগ্রি কি তাহলে 1 বছরের হয়ে যাবে তার, নাকি 2 বছরেরই থাকবে? এটা নিয়ে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছয়নি। অর্থাৎ আমার ব্যক্তিগত অভিমত যা এখন, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন করতে গেলে 4 বছরের গ্র্যাজুয়েশনই করা উচিত। কারণ পরবর্তীকালে আমার মাস্টার ডিগ্রির এন্ট্রি লেভেলটা কি হবে আমরা এখনো কিন্তু জানি না। আচ্ছা তো এই গেল ওটা নিয়ে। আর হচ্ছে প্রফেশনাল কোর্স। প্রফেশনাল কোর্স বলতে বিবিএ আছে। বিবিএর এখন তো বিবিএর স্পেশালাইজেশন আছে, কারণ 4 ইয়ার্স হয়ে যাচ্ছে। 4 ইয়ার্স মিনস স্পেশালাইজেশন। এতদিনেও ছিল স্পেশালাইজেশন, বাট বিবিএতে অতটা ওইভাবে গুরুত্বপূর্ণ ছিল না স্পেশালাইজেশন। বাট যেহেতু 4 ইয়ার হয়ে গেছে, সেই কারণেই স্পেশালাইজেশন ব্যাপারটা চলে এসছে। 3 বছর জেনারেল বিবিএ হবে, আর 4th ইয়ার হবে তার স্পেশালাইজড যে স্ট্রিমে যাবে। তার মধ্যে বিভিন্ন রকম রয়েছে, মার্কেটিং রয়েছে, ফাইন্যান্স রয়েছে, এইচআর আছে। এগুলো হচ্ছে জেনারেল। প্রজেক্ট ম্যানেজমেন্ট থাকতে পারে, হসপিটাল ম্যানেজমেন্ট থাকতে পারে, মিডিয়া ম্যানেজমেন্ট থাকতে পারে। এরকম যেরকম যেই ইনস্টিটিউট আপনাকে যেই কোর্সটা প্রোভাইড করবে সেভাবে আপনি করতে পারেন। এর ছাত্রদেরকে বলবো যে সেক্ষেত্রেও ওটা স্পেশালাইজেশন করাটাই ভালো। পরবর্তীকালে আবার এমবিএ করতে গিয়ে সে যদি 1 ইয়ারে এমবিএ করে ফেলতে পারে, তাহলে তার টাইমটা শর্ট হয়ে গেল। কারণ এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেই, বাট স্টিল আমাদের ধারণা আছে যে মাস্টার ডিগ্রিটা হয়তো 1 ইয়ার হয়ে যাবে। নট ইন অল কেসেস, বাট ইন সাম কেসেস হয়ে যাবে। এরপরে প্রফেশনাল কোর্সের মধ্যে ল আছে। ল বলতে আমি বলবো বিএ এলএলবি, বিবিএ এলএলবি। কারণ যেহেতু দ্বাদশ শ্রেণীর পরে বলছি, দ্বাদশ শ্রেণীর পরে সরাসরি লতে ভর্তি হওয়া যায়। এই লতে ভর্তি হতে গেলে আমাদের দিতে হবে ক্ল্যাট। তো ক্ল্যাট এক্সামটা দিলে পরে আমরা ল ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে পারি, যেটা আইএলইউ বলছে, ইন্ডিয়ান ল ইউনিভার্সিটিস। তাদের একটা কনসোর্টিয়াম আছে। সেই কনসোর্টিয়াম এই ক্ল্যাট পরীক্ষাটা কন্ডাক্ট করে। এই ক্ল্যাট পরীক্ষা দিয়ে তারা ওই ন্যাশনাল ল ইউনিভার্সিটিস তাতে ভর্তি হতে পারে। আমাদের এখানে আছে, মানে কলকাতার মধ্যেও আছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস, সল্টলেক এইদিকে মানে বাইপাসের পাশেই আছে। এছাড়া প্রত্যেক স্টেটেই একটা করে এরকম ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে। তো এই ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হতে পারেন। এছাড়া তো ল বিভিন্ন, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে ল ভর্তি হওয়া যায়, সেখানে আপনার ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট দিতে হবে। আর এই ক্ষেত্রে বলে রাখি আর একটা কথা, কারণ ইন এনি টাইপ অফ গ্র্যাজুয়েশন সিইউইটি, অর্থাৎ আগে যেটা ছিল সেন্ট্রাল ইউনিভার্সিটির, এখন সেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি নেই, কম্বাইন্ড ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট অল ওভার ইন্ডিয়া হচ্ছে, একই সাথে হচ্ছে। ইটস কমন এন্ট্রান্স ফর অল দ্য ইউনিভার্সিটিজ ইন ইন্ডিয়া। সেটা দেওয়া থাকলে আপনি যে কোনো জায়গায় ভর্তি হতে পারবেন। প্রথমত হচ্ছে ফার্স্ট টার্গেট থাকবে সেন্ট্রাল ইউনিভার্সিটিস, কারণ সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা ছাড়া নেবে না, এটাতে কোয়ালিফাই করতে হবে। সিইউইটি কোয়ালিফাই অবশ্যই করতে হবে। আর তাছাড়া আপনি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন না। আর এটা কোয়ালিফাই করলে আপনি অন্যান্য যে বিভিন্ন ফার্স্ট গ্রেড ইউনিভার্সিটিগুলো আছে, বিভিন্ন রকম আছে, ধরুন সিম্বায়োসিস আছে, তারপরে এসআরএম আছে, যেগুলো সট আফটার, তারপরে নার্সিমঞ্জি আছে, এসব জায়গায়ও তো ভর্তি হচ্ছে। সেখানে কিন্তু ওরা এই স্কোরটাকেই গুরুত্ব দিচ্ছে। আচ্ছা, বুঝলাম।
বুঝলাম। আচ্ছা, এটা তো মানে আপনি বললেন যে প্রফেশনাল কোর্স কি কি রয়েছে বা কি না রয়েছে। আচ্ছা, এরপর আপনাকে যে প্রশ্নটা করব, মানে এই বিভিন্ন প্রফেশনাল কোর্সগুলি আপনি যে বললেন তার আলাদা আলাদা করে যদি বলেন, মানে ভর্তির যোগ্যতা কি, মানে ক্রাইটেরিয়া কি কি রয়েছে? হ্যাঁ, তো ক্রাইটেরিয়া বলতে আপনার প্রথম থেকে শুরু করি। যেমন ইঞ্জিনিয়ারিংটা আমি বললাম যে বিটেকে ভর্তি হতে গেলে তার এইচএসে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতে হবে। আবার মেডিকেল যত লাইন আছে সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মাস্ট। ল যে কোনো স্ট্রিম থেকে যাওয়া যাবে, বিবিএ যে কোনো স্ট্রিম থেকে যাওয়া যাবে, তাদের স্ট্রিমের কোনো ব্যারিয়ার নেই। এবার এছাড়াও আরও কিছু আছে, যেমন ফার্মেসি। আজকের দিনে কিন্তু খুব সর্ট আফটার কোর্স হচ্ছে ফার্মেসি। ফার্মেসির অনেকগুলো ভাগ আছে, যেমন ধরুন ডি ফার্ম, সেখানেও এলিজিবিলিটি, ডি ফার্ম মিনস ডিপ্লোমা ইন ফার্মেসি। ডিপ্লোমা ইন ফার্মেসির এলিজিবিলিটি 10+2 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। আবার ব্যাচেলর অফ ফার্মেসি বি ফার্ম, সেটারও কিন্তু এলিজিবিলিটি সেম, মানে 10+2তে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। আরও একটা জিনিস যেটা অনেকেই জানেন না, সেটা হচ্ছে ফার্ম ডি বা ডক্টর অফ ফার্মেসি। আগে কি আমরা জানতাম যে বি ফার্ম করে এম ফার্ম করে তারপরে আমরা ডক্টর অফ ফার্মেসি করতে পারি। এখন সরাসরি ইন্টিগ্রেটেড 6 ইয়ার কোর্স আছে, আমাদের পশ্চিমবাংলায় নেই, কিন্তু ব্যাঙ্গালোরে আছে, দেরাদুনের ওদিকে আছে। তো ফার্ম ডি 6 ইয়ার্স কোর্স, তাতেও সরাসরি ভর্তি হওয়া যেতে পারে। সেখানে অবশ্য সিইটি বা কর্ণাটকার দেখবেন কমন এন্ট্রান্স টেস্ট আছে, সেটা দিতে হবে। সেটা দিলে আপনি সরাসরি ফার্ম ডিতে ভর্তি হতে পারেন। আচ্ছা, এরপরে আপনার অন্যান্য কিছু এলিজিবিলিটির ব্যাপারও আছে, যেমন ধরুন একটা কোর্স আছে যেমন এনডিএ। অনেকে এনডিএ মিনস আপনি ডিফেন্স একাডেমিতে যাচ্ছেন। সেখানে কিন্তু অনেকে প্রশ্ন আমাকে করেছে এর আগে এনডিএ নিয়ে। এনডিএতে আমি বলবো বেসিক্যালি সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের আছে তাদের পক্ষেই সুবিধাজনক। এছাড়া গ্র্যাজুয়েশনে করার পরেও এনডিএতে যাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু নন টেকনিক্যাল কিছু জায়গা আছে, কিছু পোস্ট আছে, সেখানে কিন্তু ওই বিএ, বিকম, বিএসসি 3টে স্ট্রিম থেকেই যাওয়া যেতে পারে। তবে এনডিএ ভর্তি হতে গেলে তাহলে কিন্তু তাকে সায়েন্স স্ট্রিমটা হওয়াটাই বাঞ্ছনীয়। আচ্ছা। আচ্ছা, এটা গেল। আমি আপনাকে একটু মেডিকেল নিয়ে কয়েকটা প্রশ্ন করতে হ্যাঁ, চাই। নিশ্চয়ই। আচ্ছা, মানে যেটা হচ্ছে এমবিবিএস করা হলো বা বিডিএস হলো, ঠিক আছে, তাছাড়া যে আরো কোর্সগুলি রয়েছে, হ্যাঁ। হ্যাঁ, মানে সেগুলির ক্ষেত্রে ভর্তির যোগ্যতাটা কি, মানে তার মাপকাঠিটা কি দিয়ে হচ্ছে? প্রত্যেকটা মেডিকেল লাইনের প্রত্যেকটা ক্ষেত্রেই যোগ্যতা হচ্ছে 10+2 ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। বেসিক্যালি ম্যাথামেটিক্স কেন বললাম, পিসিএম দিয়ে আপনি ফার্মাসিতেও ভর্তি হতে পারবেন, কিন্তু ধরুন নার্সিং, হ্যাঁ, মানে আমি আপনার কাছে এইটাতেই আসছিলাম। সাপোজ কি নার্সিংয়ের দুটো ভাগ আছে। আপনারা জানেন যে একটা হচ্ছে বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং করতে গেলে তাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তার দ্বাদশ শ্রেণীতে থাকতেই হবে। কিন্তু জিএনএম বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এটা যদি করতে যায় কেউ, এটা 3 বছর, বিএসসি নার্সিং 4 বছর। 3 ইয়ার্স যে জিএনএম, সেটা একটা ডিপ্লোমা কোর্স, এবং সেই ক্ষেত্রে কিন্তু এইচএস বা 10+2 মানে সিনিয়র সেকেন্ডারি যাকে আমরা বলছি, তাতে কিন্তু এনি স্ট্রিম থেকে যাওয়া যাবে, সেখানে কিন্তু কোনো স্ট্রিম ব্যারিয়ার নেই। এবং পরবর্তীকালে জিএনএম পাশ করার পরে সেই ক্যান্ডিডেট তারা কিন্তু আবার পোস্ট বেসিক বিএসসি করে বিএসসি নার্সিংয়ের সমতুল্য হতে পারবে। আচ্ছা, অর্থাৎ যার সায়েন্স নেই সে কিন্তু জিএনএম করে পোস্ট বেসিক বিএসসি করলে পরে তাহলে কিন্তু সে বিএসসি নার্সিং সমতুল্য হয়ে যাচ্ছে, তার মানে সে এমএসসি নার্সিং পরবর্তীকালে করতে হচ্ছে, বাট ব্যাকগ্রাউন্ড কিন্তু নন সায়েন্স। আচ্ছা, হ্যাঁ, এছাড়া আরেকটু বলি, আরেকটা কোর্স হচ্ছে প্যারামেডিক্যাল। প্যারামেডিক্যালের দুটো ভাগ আছে, আমরা প্যারামেডিক্যালটাই বুঝি, কিন্তু এখানে প্যারামেডিক্যাল আগে বলা হতো হচ্ছে যেগুলো ডিপ্লোমা কোর্স, আজকের দিনে বলছে অ্যালাইড হেলথ সায়েন্স, যেটা নাকি মানে ইউজি কোর্সগুলো। যেমন প্যারামেডিক্যালে আছে আপনার ডিপ্লোমা ছিল আগে ডিএমএলটি, যেমন ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। তারপরে ধরুন ডিপ্লোমা ইন ওটি টেকনোলজি, ডিপ্লোমা ইন অ্যানাস্থেশিয়া টেকনোলজি, এরকম বিভিন্ন রকম আছে, ডায়ালিসিস, এরকম অনেকগুলো আছে, ক্রিটিক্যাল কেয়ার। তো এখন সেগুলোই আবার গ্র্যাজুয়েশন হয়েছে, 4 ইয়ার্স
যথারীতি 3 ইয়ার্স অ্যান্ড 4 ইয়ার্স রয়েছে ওখানে। আর হচ্ছে তার এই যেটা গ্র্যাজুয়েশন আছে, আমাদের যে ম্যাকআউটের কিছু কিছু কোর্স আছে যেখানে নন সায়েন্সেও হবে। অর্থাৎ আপনার সায়েন্স নেই, কিন্তু আপনি ভর্তি হওয়ার পরে আপনাকে সায়েন্স করিয়ে নিয়ে তারপরে আপনি সেই যোগ্যতাটা অর্জন করে নিলেন, করে নিয়ে এবার ওই কোর্সটা করলেন। এটা ম্যাকআউটেই আছে, কিন্তু ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, তাদের কিন্তু কোনো জায়গা নেই সেখানে। কিন্তু এই অ্যালাইড হেলথ পড়তে গেলে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিই থাকতে হবে। আচ্ছা, এরপর আপনাকে একটা মানে এই মানে রিলেটেড একটা প্রশ্ন করব। আমাদের অনেকের একটা আছে কি বলবো ধারণা রয়েছে, ভুল ধারণা রয়েছে একটি স্পেসিফিক কোর্স সম্পর্কে, সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। ঠিক আছে, এই বায়োকেমিস্ট্রি সম্পর্কে আমরা ভাবি যে এটা এইটা বা এটা অন্য কিছু। ঠিক আছে, আপনি যদি বায়োকেমিস্ট্রি সম্পর্কে একটু সবিস্তারে বলেন আমাদের দর্শকদের। বেসিক্যালি বুঝতেই পারছেন, নামটাই ইটসেলফ বায়োকেমিস্ট্রি, মানে বায়োলজি উইথ কেমিস্ট্রি দুটোই থাকছে। অর্থাৎ ব্যাপারটা সরাসরি কেমিস্ট্রিও নয়, সরাসরি বায়োলজি নয়। বেসিক্যালি তাহলে কি? সেটাই এক্স্যাক্টলি, সেটাই হোয়াট ইজ বায়োকেমিস্ট্রি? ফিজিওলজি, মানে প্রথম দিকে বায়োকেমিস্ট্রি স্ট্রিম ছিল না। যখন আমরা পড়াশোনা করেছিলাম তখন কিন্তু বায়োকেমিস্ট্রি বলে আলাদা অনেক হায়ার স্টাডিতে ছিল। যারা ফিজিওলজি পড়েছে তারা কিন্তু জানে যে ফিজিওলজির মধ্যে একটা পার্ট আছে বায়োকেমিস্ট্রি, অর্থাৎ দ্য বায়োকেমিক্যাল রিয়াকশনস হুইচ আর হ্যাপনিং ইনসাইড আওয়ার বডি, এটাই বায়োকেমিস্ট্রি। ঠিক আছে, এবার এটার ওপরে পড়াশুনো। বায়োকেমিস্ট্রি পড়লে পরে এবার ন্যাচারালি বায়োকেমিস্ট্রি পড়ে কি করবে? তো ন্যাচারালি এরা ওষুধের যে কোম্পানিগুলো আছে সেখানে R&Dতে যেতে পারে, কারণ টোটাল মানে বায়োকেমিস্ট্রি জানতে গেলে সে ফিজিওলজিও জানতে হবে। ফিজিওলজি জানবে এবং তার বিভিন্ন যে বায়োকেমিক্যাল রিয়াকশনস সেগুলো জানবে। ধরুন অ্যাসিড হয়েছে, আমি ইন লেম্যানস ওয়ার্ড বোঝাচ্ছি, পেটে অ্যাসিড হয়েছে, কি খেলে পরে অ্যাসিডটা কমবে। আচ্ছা, তো এবার মানে দেখবেন ডাক্তাররা বলে যে ফুড ইজ দ্য বেস্ট অ্যান্টাসিড। খাবার খেলেন তো অ্যাসিড কেন হচ্ছে? অ্যাসিড তো পেটে যখন হচ্ছে একটা এনজাইম রূপে বেরোচ্ছে, উৎসেচক। তাহলে যখন আপনি ফুড খাচ্ছেন তাহলে ওকে এনজাইমের মতো কাজ করছে, তাই জন্য অ্যাসিডিটিটা কমিয়ে দিচ্ছে। বাট সেটা হচ্ছে না, ধরুন আপনি ফুড খাওয়ার পরেও অ্যাসিড ক্ষরণ হচ্ছে, তার মানে আপনাকে ওষুধ দিতে হবে। তাহলে তাহলে কি কেমিক্যাল রিয়াকশন পেটের মধ্যে হবে যেখানে অ্যাসিডটা নালিফাই হবে? আচ্ছা, তো সেটা পড়াশুনো করবে, তারাও বায়োকেমিস্ট্রি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকটা মানে এই বলে যে ম্যাকআউটে একটা যে কোর্স রয়েছে বা আমাদের এখানে। আচ্ছা, আমি অনেককেই দেখছি, ঠিক আছে, মানে বিভিন্ন জায়গা থেকে ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা একটা চলছে, ঠিক আছে, এবং ভূয়সী চলছে। এই একটা ওপেন ইউনিভার্সিটি থেকে পড়া এবং আরেকটা হচ্ছে একটা রেগুলার কলেজে গিয়ে পড়া, এই দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স তৈরি হচ্ছে? কারণ এখন অনেক ছেলে মেয়েদেরকে দেখছি যারা হয়তো হচ্ছে সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে, দিয়ে তারা হচ্ছে কনভেনশনাল ওয়ে অফ স্টাডি তাকে বাদ দিয়েই, ঠিক আছে, আমি ওপেন ইউনিভার্সিটিতে গিয়ে পড়তে চাইছি, বা এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে। এটা সম্পর্কে আপনি কি বলছেন? দেখুন, তাহলে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে যে হোয়াট ইজ দ্য নিড ফর ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং। ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং তখনই তো প্রযোজ্য হবে যখন কেউ কনভেনশনাল মেথডে সে করে উঠতে পারছে না, দেয়ার ইজ সাম ব্যারিয়ার। অবশ্যই ফেস টু ফেস ইন্টারেক্টিভ সেশনই ভালো। এবার ধরুন কেউ চাকরি করছে, তখন সে করতে পারছে না, কেউ ড্রপ আউট হয়ে গেছে ফর এনি রিজন, তাদের ক্ষেত্রেই ডিস্টেন্স এডুকেশনটা এসেছিল। তো আজকের ডেটে দাঁড়িয়েও রেলেভেন্সিটা সেম। ধরুন সাপোজ ইউ আর ওয়ার্কিং সামওয়্যার, তো আপনি গ্র্যাজুয়েশন করে ওয়ার্কিং শুরু করে দিয়েছেন বিকজ ইউ নিড, ইট ইজ ইউর নেসেসিটি যে আপনাকে কাজ করতে হবে। কিন্তু পরবর্তীকালে আপনি দেখলেন যে আপনার ওয়ার্ক সিচুয়েশনে ভার্টিক্যাল মোবিলিটি যদি থাকে, মানে করতে হয়, আপনাকে যদি আরও উপরে উঠতে হয়, আপনাকে যদি হায়ার পোস্টে যেতে হয়, তাহলে আপনার একটা মাস্টার ডিগ্রি দরকার বা MBA দরকার। বাট অ্যাট দ্যাট টাইম ইউ ক্যানট অ্যাফোর্ড যে আমি ফুল টাইম MBA করব, তাহলে আপনাকে চাকরি ছাড়তে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি ডিস্টেন্সে MBAটা করে নিলেন, অর্থাৎ ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং। আজকের ডেটে দাঁড়িয়ে শুধু ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিংয়ে নেই,
অনলাইন লার্নিংও এসে গেছে। অনেক ইউনিভার্সিটি ইউজিসিও গ্রান্ট করেছে এবং প্রচুর ইউনিভার্সিটি এখন অনলাইনে পড়াশোনা করাচ্ছে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন থাকবে। এই প্রশ্নটা তো না আমরা অনেকেই মানে মানে বিভিন্নভাবে কনফিউজ হয়ে যাই, ল্যাটারাল এন্ট্রি। হ্যাঁ, হ্যাঁ মানে অনেকেই দেখবে যে ল্যাটারাল এন্ট্রি বলতেই ঠিক আছে আপনার ঘাবড়ে গেল বা মানে বিষয়টা কি। এই প্রথমেই আপনাকে যেটা জিজ্ঞাসা করবো ল্যাটারাল এন্ট্রিটা কি। এই ল্যাটারালিটি কিন্তু প্রথমেই আমি একবার বলে নিয়েছিলাম, হয়তো এই ওয়ার্ডটা আমি প্রনাউন্স করি বলেছিলেন। যেমন আমি বলছিলাম পলিটেকনিক করে বিটেক। হ্যাঁ, তো যেমন ধরুন সাপোজ কি আমি একদম নিচে থেকেই আসছি, আইটিআই হায়ার সেকেন্ডারি সায়েন্স, সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, ভোকেশনাল যেটা আমাদের স্কুলে বিভিন্ন স্কুলে এখন চলছে ভোকেশনাল স্ট্রিম, সেখানে ইটি যদি থাকে, ইটি মিনস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, তাহলে তারা সরাসরি পলিটেকনিকে ভর্তি হতে পারে। পলিটেকনিক কথাটার মানে কি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তারা এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 3 ইয়ার্স, কিন্তু তারা সেকেন্ড ইয়ার অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সেকেন্ড ইয়ার অফ পলিটেকনিকে ভর্তি হতে পারে যাদের এইচএস ভোকেশনাল আছে, এইচএসে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স আছে, অথবা যারা আইটিআই পাস করেছে, দে উইল হ্যাভ আ ডাইরেক্ট চান্স টু দ্য সেকেন্ড ইয়ার অফ পলিটেকনিক। এই যে ফার্স্ট ইয়ারটাকে বাইপাস করে সেকেন্ড ইয়ারে চলে যাচ্ছে, দিস ইজ কল্ড ল্যাটারাল এন্ট্রি। এই ক্ষেত্রে পলিটেকনিক পাস করে সে ল্যাটারাল এন্ট্রিতে চলে যাচ্ছে বিটেকে, অর্থাৎ সেকেন্ড ইয়ার অফ বিটেক। আবার ডিপ্লোমা ইন ফার্মেসি করে সে সেকেন্ড ইয়ার অফ বি ফার্মে ভর্তি হতে পারছে। তো দিজ আর দ্য ভেরিয়াস ল্যাটারাল এন্ট্রি স্টেজেস, এটাকেই ল্যাটারাল এন্ট্রি বলছে। আচ্ছা এবার আমার মানে আরেকটি প্রশ্ন রয়েছে, এটি আমি মানে দেখেছি একদমই বাস্তবেই আমি দেখেছি যে ইঞ্জিনিয়ারিং করার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া থাকা দরকার। আপনিও বললেন নিশ্চয়ই, ঠিক আছে, তা ফিজিক্স থাকতে হবে, কেমিস্ট্রি থাকতে হবে, ম্যাথ থাকতে হবে। এইগুলো না থাকলে সে হয়তো বিটেক করতে পারবে না বা বিটেক করতেই পারবে না। বা এরকম বিটেক এর মতন অনেক প্যারালাল কোর্স রয়েছে, যেমন ধরুন তার মধ্যে একটি কোর্সের নামই আমি বলছি বিসিএ, ঠিক আছে। সেটিতেও আমার যতদূর জানা তাতেও হচ্ছে ম্যাথটা লাগে, এবং তার সঙ্গে বিভিন্ন কলেজে বিভিন্ন বা ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম বলা হয় যে কারণ ম্যাথ মানে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। এবার আমিও দেখছি, আমরা অনেক ইউনিভার্সিটি বা কলেজে আমি দেখেছি যে তাদের হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডটা তারা জিজ্ঞাসাও করতে চাইছেন না, তারা কি তোমার ব্যাকগ্রাউন্ডটা কি, এটাতে কি এফেক্টটা পড়ছে। বিসিএ দেখুন প্রথম দিকে ফার্স্ট টাইম যখন বিসিএ এখানে চালু হয়েছিল, আজ থেকে অনেক বছর আগে, তখন কিন্তু ওরা মানে ইউনিভার্সিটি চাইতো যে আইদার 10+2-তে ম্যাথামেটিক্স থাকতে হবে ফার্স্ট। তখনও কিন্তু 10+2-তে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স আসেনি ফার্স্ট টাইম, আজ থেকে 20 বছর হয়তো আগে বা তারও বেশি আগে। তো যখন প্রথম বিসিএ আমাদের এখানে এসেছিল তখন কিন্তু 10+2-তে মানে ম্যাথ থাকতে হবে। আপনার মনে থাকবে তখন ওই এখনো হয় জেকা এক্সাম দিতে হতো, জয়েন্ট এন্ট্রান্স ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু ম্যাথ থাকতে হবে। এইবার ধরুন উইথ টাইম যে নিড, মার্কেট নিড বেশি, আমার এত ক্যান্ডিডেট হচ্ছে না, তখন ধীরে ধীরে তারপরে কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্স ঢুকে গেল 10+2-তে যে নিতে পারবে। তারপর থেকে কিন্তু আর সেই ব্যারিয়ারটা নেই যে ম্যাথ থাকতেই হবে। সেখানে কিন্তু বলা হচ্ছে যে কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলেও সে বিসিএ করতে পারবে। আর এখন ম্যাকআউটের তো সেই ব্যারিয়ারই নেই। ম্যাকআউটে বেসিক্যালি কোনো কোর্সেই এখন কোনো ব্যারিয়ার নেই, ফ্রম এনি স্ট্রিম ইউ ক্যান গো টু এনিওয়্যার, ঠিক আছে। এবার এর এফেক্ট বলতে কিছু ব্যাপারটা ওরকম নয়, তাহলে যিনি পড়বেন আর কি, যে ক্যান্ডিডেট ওই পড়াশুনো করতে যাবে তাকে তো ধরুন সেই ম্যাথামেটিক্যাল একটা কনসেপ্ট থাকতে হবেই, বা তাকে অ্যাকোয়ার করতে হবে। অ্যালগরিদম জানবে না তো কম্পিউটার অ্যাপ্লিকেশনও তো জানবে না, না, সেটা তাকে জানতে হবে। আজকে ডেটে এনইপি আসছে, যদি ফুললি ইমপ্লিমেন্টেড হয় তো সেখানের মেন এসেন্সটা কি, যে কোনো স্ট্রিম থেকে আপনি যে কোনো স্ট্রিমে জাম্প করতে পারেন। তবে সেখানে একটাই কথা বলা আছে যে তার যে এন্ট্রি লেভেলের যে টেস্ট সেটাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। এবার ধরুন এখানে বেশ একটা মজার ব্যাপার আছে, ধরুন এরকম করা হলো যে এমবিবিএস করতে পারবেন 10+2 হলেই, কিন্তু নিট আপনাকে দিয়েই ঢুকতে হবে। মানে এটা তো হবেই যে আপনাকে তো একটা ব্যারিয়ার থাকতেই হবে।
তো ধরুন উইথ এনি সাবজেক্ট কেউ পড়াশুনো করেছে, সে নিট দিচ্ছে। এইবার আপনার কি মনে হয় যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়েনি সে কি নিট ক্র্যাক করবে? না, করবে না। একেবারে। বাট 1 in a million করবে না, এটাও কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না। একেবারে দেয়ার আর সাম এক্সেপশনাল ক্যান্ডিডেটস। একেবারে অ্যাজ আ টিচার আমি তো প্রত্যেক ক্যান্ডিডেটকেই সেইভাবে উৎসাহ দিই যে আজকের ডেটে তুমি এরকম, কোনো চিন্তা নেই, তুমি যে পরবর্তীকালে সেই জায়গায় পৌঁছবে না তা কেউ জানে না। আমার আমি যেমন এখন টিচার, তো আমার ছোটবেলায় আমি একজন টিচারকে দেখেছিলাম যিনি যাকে আমরা বলতাম অঙ্কের জাহাজ, মানে ম্যাথামেটিক্সটা সে গুলে খেয়েছে। এবার সে পরে আমি একবার অনেক পরে আমাকে স্যার বলেছিলেন যে তুই জানিস আমি অঙ্কে মাধ্যমিকে 2বার ব্যাক পেয়েছিলাম। যে মাধ্যমিকে 2বার অঙ্কে ব্যাক পেয়েছিল সে তখন তো MA ম্যাথ, MSc ছিল না, অনেকদিন আগেকার MA ম্যাথ, মানে মাধ্যমিক, মানে তখন মাধ্যমিকও ছিল না, একেবারে তখনকার যে এন্ট্রান্স টেস্ট ছিল সেই টেস্টে তো সে MA তে গোল্ড মেডেলিস্ট ক্যালকাটা ইউনিভার্সিটি ম্যাথ নিয়ে। তাহলে সেটা তো হতেই পারে। না, যাই হোক, আমাদের সময় যেহেতু সীমিত, একদম সময় শেষ হয়ে এসেছে। আমরা এরকম বিভিন্ন আলোচনা নিয়ে ফিরে আসবো। আমাদের সঙ্গে এতক্ষণ আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন স্যার নন্দলাল কর, যিনি আপনাদেরকে বললেন এবং পরবর্তী আরো বিভিন্ন অনুষ্ঠানে স্যার আপনাদেরকে বলবেন যে কি কি বিষয় নিয়ে পড়া যায়, তো বললেন, বা কি কি বই পড়া যায়, কোন কোন ইনস্টিটিউটে পড়লে আরো ভালোভাবে নিজেকে বা নিজের কেরিয়ারকে শাইন করানো যায়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। হাই ক্লাসরুম এখন এই পর্যন্তই। নমস্কার।